সাম্য হত্যার প্রতিবাদে আজও উত্তাল ঢাবি ক্যাম্পাস। ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ থেকে ভিসির পদত্যাগ দাবি, হয়নি ক্লাস পরীক্ষা। সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব আমরা। 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা। কাকরাইলে ছাত্র শিক্ষকদের সাথে যোগ দিয়েছেন প্রাক্তনরাও। আমরা যমুনা থেকে ছুটছি না যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেয়। এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন। রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে বাসায় ঢুকে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। পরিবারের 7 জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম। আয়সা যে যারা যেভাবে পারছে পাইছি। মারফতের ছেলে এখানে থাকে, সোহেল, ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। দোতলায় উঠে বাথরুমে গিয়ে পড়ে গেছে। মালয়েশিয়ায় আবারও উন্মুক্ত হচ্ছে জনশক্তি রফতানির দুয়ার। প্রথম ধাপে প্রায় 8,000 শ্রমিক নেবে দেশটি, জানালেন শ্রম উপদেষ্টা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি। ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়। আমরা রেভিনিউ আদায় করতে পারতেছি না কলম বিরতির কারণে। কাস্টম কোনো সিগনেচার করতেছে। এক্সপোর্টে অনেকগুলো কাজ থাকে, তো ওই কাজগুলো আমার এখানে আসার কারণে ওই দিকে আমি আর যেতে পারছি না। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে 7 দিনের আলটিমেটাম। শনিবার আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, এবার দুদকের মুখোমুখি হতে যাচ্ছে 2 উপদেষ্টার সাবেক এপিএস সহ কয়েকজনকে। ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজও উত্তাল ক্যাম্পাস। প্রশাসনের ডাকা শোক দিবস ও ছুটির দিনে হয়নি কোনো ক্লাস পরীক্ষা। অবস্থান কর্মসূচি থেকে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। অভিযোগ, ভিসি ও প্রক্টর দায়িত্ব পালনে ব্যর্থ। এদিকে ক্যাম্পাস এলাকা নিরাপদ করতে মধ্যরাত থেকে দুপুর নাগাদ সরোয়ার্দী উদ্যান এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। একদিকে ভাই হারানোর ব্যথা, অন্যদিকে বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই ঘণ্টা 3 চলে কর্মসূচি। নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি তাদের। সাম্য একটা বৃহত্তর পলিটিক্যাল ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হয়েও সে তার জীবন নিরাপত্তা নেই, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এজন্য আমরা মনে করছি এই প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুরোই ব্যর্থ। এর আগে একটি খুন হয়েছে, পরবর্তীতে সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে। যাদের নির্লিপ্ততার মাধ্যমে হত্যাকাণ্ডটি ঘটেছে তাদেরকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পদত্যাগ করতে হবে। সংগঠনটির সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্রলীগ লুকিয়ে আছে, এখনও গণহত্যার দোষর নীল দলের শিক্ষকরাও বহাল তবিয়তে। অবিলম্বে দাবি আদায় না হলে সাম্য হত্যার প্রতিবাদ ও ছাত্রলীগের বিচার চেয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে ছাত্রদল। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায়, খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব আমরা। শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের পরে সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের আশপাশের অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদে। মধ্যরাত থেকে প্রাথমিক অভিযানের পর সকাল থেকে উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুলডোজার ও এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় উদ্যানের ভেতরে গজিয়ে ওঠা দোকানপাট। ঐতিহাসিক উদ্যান এবং এটি বিনোদনের জায়গা, জনসাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু মানুষ আসলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। আমরা সেই উদ্দেশ্যে জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, উন্মুক্তভাবে আনন্দ চিত্তে যেন তারা এখানে ঘোরাফেরা করতে পারে বা যে উদ্দেশ্যে আসে সেটি উদযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে যত অবৈধ স্থাপনা আছে সবকিছু উচ্ছেদ করেছি। ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত শোক দিবস এবং ছুটি পালন করা হয় বৃহস্পতিবার। হয়নি কোনো ক্লাস বা পরীক্ষা। দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে একদিনের জন্য ধর্মঘট ঘোষণা করে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে রিজভী আহমেদ এই হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহ্বান জানান। বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশা থাকলেও এখনও ছাত্রদের রক্ত ঝরছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না। যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে। কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে, তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে কুমিল্লা নগরীতে দলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, করিডোরের সিদ্ধান্ত কেবল নেবে নির্বাচিত সরকার। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে শত্রু ছিল আওয়ামী লীগ, আর এখন অনেক শত্রু রয়েছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। রাতভর অবস্থানের পর দ্বিতীয় দিনের মতো আবাসন ব্যবস্থা সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা বলছেন, ন্যায্য দাবি আদায় করেই ক্লাসরুমে ফিরবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। সময় বাড়ে স্লোগানের তীব্রতা। আবাসন দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে এই গগনবিদারী উচ্চারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে তীব্রতা আরও বাড়তে থাকে। ক্যাম্পাস থেকে প্রায় 2 ডজন গাড়িতে চড়ে দলে দলে কাকরাইল মোড়ের আন্দোলনস্থলে আসতে থাকেন সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত না আমাদের 3 দফা দাবি মেনে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা যমুনাতে অবস্থান করব। আমরা যমুনা থেকে ছুটছি না যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবে। আমাদের মনে হচ্ছে এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। দাবিগুলো প্রত্যেকটা ছিল যৌক্তিক, তাহলে কেন তারা আমাদের উপর আক্রমণ করলো? এই জবাব ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে। আগের রাতে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার বিষয়েও কথা বলেন শিক্ষার্থীরা। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও জানান তারা। একই সঙ্গে ছাত্র শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচারের দাবি তাদের। এইটা ঘটিয়েছে সে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচের একজন শিক্ষার্থী ছিল। প্রথম সারিতেই সে ছিল এবং তার উপর হামলা হয়, সে ব্যথা পায়। তো পরবর্তীতে সে ক্ষোভের কারণে হয়তো এটা করেছে। সামান্য বোতল ইস্যু চলে আসলো, তারপরে এই জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ব্যক্তিবর্গরাও হচ্ছে এসব নিয়ে পোস্ট করতে শুরু করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যে এই 2005-06 সাল থেকে আবাসনের জন্য আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, তাহলে সেইটার দাম কোথায়? মাহফুজ সাহেব যখন আসলেন এখানে, তার কথাবার্তায় আমরা ওনার কাছ থেকে যে সহমর্মিতাটা প্রত্যাশা করেছিলাম যে আমরা যে আহত হয়েছি, কিন্তু সেই সহমর্মিতাটা আমরা তার বাসায় খুঁজে পাই নাই। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে আসে ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জানান, আগের 3 দফার সঙ্গে যুক্ত হয়েছে আন্দোলনে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান শিক্ষক সমিতির এই নেতা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে
ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার। এই সরকার আমাদের আন্দোলনের সরকার। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আর কাল বিলম্ব করবেন না। আপনারা আসুন, খুব দ্রুত আসুন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন। দাবির বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নিলেই কেবল আন্দোলন প্রত্যাহার বা স্থগিত হবে বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন বিষয়ে আরও জানাতে কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। এই মুহূর্তে কি কর্মসূচি চলছে শিক্ষার্থী শিক্ষকদের অবস্থানে? দেবাশিস, গতকাল থেকে যে কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচি কিন্তু এখনও চলমান আছে। অর্থাৎ তারা কাকরাইলের যে মোড় আছে সেখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং সেই অবস্থান কর্মসূচি চলছে। এবং সবশেষ আমরা যেটি জানতে পেরেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বাসায় একটি বৈঠক চলছে। সেই বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তিনি সেই বৈঠকে উপস্থিত আছেন এবং বলা যায় যে সেই বৈঠকের পরবর্তী কি হয় বা সেই বৈঠকে কি ধরনের সমাধান আসে সেটির দিকেই কিন্তু সব যারা এখানে আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু সেই দিকেই কিন্তু তাকিয়ে আছেন যে কি ধরনের সমাধান তারা নিয়ে আসতে পারেন কিনা, কোনো ধরনের সমাধান। এবং আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, শিক্ষকরা এখানে অবস্থান করছেন এবং গতকাল সারা রাত কিন্তু তারা এই কাকরাইল মোড়ে কাটিয়েছেন এবং আজকেও সকাল থেকে এই রাত পর্যন্ত এখনও কিন্তু শিক্ষার্থীরা এখানে আছেন। তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন, গান গাইছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যদি যে বৈঠকটি চলছে সেই বৈঠকের থেকেও যদি কোনো সমাধান না আসে তাহলে কিন্তু আজ রাতেও এই শিক্ষার্থীরা কিন্তু এই যে কাকরাইল মোড় সেটি ছেড়ে যাবেন না এবং তারা এখানেই অবস্থান করবেন এবং তাদের যে দাবি সেই দাবির অর্থাৎ যে 3 দফা দাবি রয়েছে তার সাথে আরও একটি নতুন দফা যুক্ত হয়েছে। সেই 4 দফা দাবি পূরণ হওয়ার না পর্যন্ত, সুনির্দিষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত তারা এই যে কাকরাইল মোড় সেটি ছেড়ে যাবেন না। দেবাশিস, ধন্যবাদ টিপু যুক্ত হওয়ার জন্য। রাজধানী মোহাম্মদপুরে মধ্যরাতে একই পরিবারের 7 জনকে এলোপাতাড়ি কুপিয়েছে স্থানীয় বখাটেরা। রাত 1:30টার পর বাসার মধ্যে ঢুকে কোপায় 10 থেকে 12 জনের স্থানীয় কিশোর সন্ত্রাসী। গুরুতর আহত হয়ে 4 জন হাসপাতালে ভর্তি। আহতরা জানেন বাড়ির সামনে তাদের চলাফেরা সন্দেহজনক হলে নাম পরিচয় জানতে চাইলে চাপাতি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হচ্ছে। সিসি ফুটেজে দেখা যায় রাত 1:30টার পরে চাপাতি নিয়ে একদল কিশোর কয়েকজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের পূর্ব জাফরাবাদের ঘটনা। এসব ছেলেপেলে এলোপাতাড়ি কোপাতে কোপাতে বাসার মধ্যে ঢুকে পড়ে। আক্রান্ত একজন ওয়াশরুমে লুকিয়েও রেহাই পাননি। এই ঘটনায় জখম হয়েছে পরিবারটির 7 সদস্য, যাদের মধ্যে গুরুতর 4 জন হাসপাতালে ভর্তি। 8-10 জন কোথা থেকে যে আসলো চাপাটি, ধারালো চাপাটি নিয়ে আসে, যে যারা যেভাবে পারছে কোপাইছে, ইচ্ছা মতো কোপাইছে। একজনকে চিহ্নিত করছি, যে মারফতের ছেলে এখানে থাকে, সোহেল, ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। ওরা এখানে যত চিন্তা টিকলে হয় সব ওরাই করে। কি নিয়ে ঘটনার সূত্রপাত, কেন এই বর্বরতা? আহতরা বলছেন সন্দেহজনক চলাফেরায় তাদের পরিচয় জানতে চাইলে শুরু হয় হামলা। রাতে বেলা পানি থেকে সবাই জাগনা থাকে, জাগনাতে এরে ফোন করে এই পানি আইছে পানি পড়ে, এই পরে জাগনা সবাই পরে এই বাইপুতে গেটের সামনে বলে গেছে, আমি তো দেই নাই, মানে গেট খুলছে পরে বলে কইছে কি এই ছেলেরা তোরা রাত করে কইতে আইছো, এই কথা কোন মতে আমি দেখলাম যে বাইপুতে মারতাছে, সাব্বিরে মারতাছে, পরে ভাই ভাতি যারা সবাই দৌড়ে বাইরেছে মতনে। এই পরে দেখি 5 মিনিটের ভিতরে দেখি সাপাটি লইয়া সন্ত্রাস রায় পড়ছে। এই সন্ত্রাস রাইছে আমরা ফিরাইয়া পারি না, দৌড় দিয়ে বাসায় ঢুকছে, যে ওরে ওই গেট পর্যন্ত কোপাইছে, পরে ও না ফিরে ওর দোতলায় উঠে বাথরুমে গিয়ে পড়ে গেছে। মানে
বাসার মধ্যে ঢুকলো তো মানুষ এটা ছাড় দেয়, ওইখানে কোনো হয় না, মানে কোনো ছাড় নাই। এভাবে মানুষজন কুপিয়ে মারার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। সিসি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ইতিমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ঘটনায় জড়িত যারা রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। এই ঘটনায় একটা মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে। কিশোর গ্যাং বা যে নামেই ডাকা হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। অপরাধের ক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র ছাড় নয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এক বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় শুরু হচ্ছে জনশক্তি রফতানি। বিকেলে পুত্রজায়ায় দেশটির মানব সম্পদ উন্নয়ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান শ্রম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানানো হয়, গত বছর আটকে পড়া শ্রমিকদের ধাপে ধাপে এবং পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে আরও বাংলাদেশিদের নেওয়া হবে। মালয়েশিয়া থেকে আব্দুল্লাহ তুহিন জানাচ্ছেন বিস্তারিত। নিজস্ব প্রয়োজন ও চাহিদা ফুরিয়ে যাওয়া ছাড়াও জনশক্তি রপ্তানির এই প্রক্রিয়া নানা জটিলতায় কর্মী পাঠাতে প্রায় হোঁচট খায় বাংলাদেশ। অন্যতম বড় এই বাজারটি দ্রুত চালু করা এবং যথাযথ শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয় কুয়ালালামপুরে। উভয় পক্ষের সফল আলোচনার পর জানানো হয়, প্রথম ধাপে 1 বছর আগে আটকে পড়া বাংলাদেশিদের সুযোগ দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে। একটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানান, মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয় আগামী কয়েক মাসে 1.5 লক্ষেরও বেশি জনশক্তি প্রয়োজন তাদের। সেক্ষেত্রে সবচেয়ে বেশি জনশক্তি নেওয়া হবে বাংলাদেশ থেকে। মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও অন্যান্য দেশের মতো বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেও মাল্টিপল ভিসা দেওয়ার কার্যকর আশ্বাস দেওয়া হয় মালয়েশিয়ার পক্ষ থেকে। আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। দুটি মন্ত্রণালয়ের সাথে আলাদা বৈঠক করলেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করেননি উপদেষ্টা আসিফ নজরুল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্টে ভিডিও পোস্টের মাধ্যমে তিনি জানান, অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বৈধতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে মালয়েশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, শ্রম জনশক্তির এই বাজারটি যারা নিয়ন্ত্রণ করেন তাদের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব এবং পারস্পরিক সহযোগিতা না থাকার কারণে বারবার হোঁচট খায় এই জনপ্রিয় বাজারটি। তাই তাদের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই এখন প্রধান দায়িত্ব বলে মনে করছেন তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে চূড়ান্ত অনুমোদন মিলেছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকের সংশোধিত অধ্যাদেশের খসড়াও। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা তেজগাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের 28তম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংশোধন অধ্যাদেশ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া পুনর্গঠন সহ সার্বিক পর্যালোচনার জন্য উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এছাড়াও জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সরকারি ব্যয় বৃদ্ধি ব্যতীত জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের একটি পূর্ণাঙ্গ প্রস্তাবের সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়। এ লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা অনুযায়ী বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়ালস ব্যবস্থাপনার নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে। এতে হাইড্রোগ্রাফিক জরিপ সম্পন্ন করে ইজারা কার্যক্রম গ্রহণ করা, সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধ এবং অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি না করে সরকারি প্রতিষ্ঠানে নির্মাণ কাজে ব্যবহার করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।
দেশব্যাপী চলছে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন। থমকে গেছে রাজস্ব আদায় কার্যক্রম। কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে রাজস্ব খাতের বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী। সকাল 10টায় শুরু হয়, কার্যক্রম চলে 3টা পর্যন্ত। আন্দোলনরত কর্মকর্তারা জানান, শুধু বিলুপ্ত করলেই হবে না, টেকসই সংস্কার দরকার। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর দেশের বেশিরভাগ রাজস্ব দপ্তরের এমন চিত্র। থমকে গেছে অফিসিয়াল ও রাজস্ব আদায় কার্যক্রম। প্রথম দিন 3 ঘন্টার জন্য ঘোষণা করা হয় কলম বিরতির কর্মসূচি, তবে বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় 5 ঘন্টায়। আগারগাঁও রাজস্ব ভবনের বড় সংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচি নিয়ে বিবৃতি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বলা হয়, রাজস্ব পরামর্শ কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রাম কাস্টমস হাউসেও পালন করা হয় কলম বিরতি কর্মসূচি। ব্যাহত হয় সার্বিক কর্মকাণ্ড। কাজের ক্ষতি হচ্ছে, আমরা কোনো ডেলিভারি দিতে পারতেছি না, কাস্টমারের কাজ সমাধান হচ্ছে না, ডিউটি পেমেন্ট করতে পারতেছি না। কাস্টমারের কারণে এখন সর্বদিকে বন্ধ, কারণ আমাদের অপরাধ নাকি কাস্টম সরকার, জেডি সরকার এরা ভুক্তভোগী। এক্সপোর্টে অনেকগুলো কাজ থাকে, তো ওই কাজগুলো আমার এখানে আসার কারণে ওই দিকে আমি আর যেতে পারছি না। এদিকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করে বেনাপোল কাস্টমস হাউস। থমকে যায় আমদানি রপ্তানি বাণিজ্য। আন্দোলনের ফলে আমরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারত থেকে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য একদম বন্ধ আছে। বন্দর থেকে কোনো পণ্য খালাসও হচ্ছে না। কর্মবিরতির কারণে এখানে মালামাল খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং সেক্ষেত্রে রাজস্ব আদায়ে বাধা এবং জটিলতা সৃষ্টি হচ্ছে। 2 দিনে বিসিএস, আয়কর ও কাস্টমস অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছেন অন্তত 20 জন কর্মকর্তা। শনিবার আবারও সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নেয় 2.5 ঘন্টা বন্ধ থাকে ওই সড়ক। এতে যানজট ও ভোগান্তিতে পড়েন নগরবাসী। শনিবার ফের আন্দোলনের ঘোষণা দিয়ে বেলা 1:30টার দিকে নগর ভবন ছেড়েছেন বিক্ষোভকারীরা। সকালেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নেন কয়েকশো ঢাকাবাসী। প্লাকার্ড, স্লোগানে একটাই দাবি, নগর পিতার আসনে বসানো হোক বিএনপি নেতা ইশরাক হোসেনকে। নেতাকর্মীরা বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করলেও হয়নি তার শপথ অনুষ্ঠান। অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের রায় বাস্তবায়ন হতে দিচ্ছেন না, কারণ কর্পোরেশনের নানা কাজে তারা লাভবান হচ্ছেন। ছাত্ররা বর্তমানে এই গুরুহাট থেকে শুরু করে প্রত্যেকটা টেন্ডারের সাথে জড়িত। এর জন্য আমাদের মেয়রকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিতে দিচ্ছে না। এখন দেখছি আমরা এই সরকার এখন তালবাহানা করছে। হাইকোর্টে রায় দিয়েছে, তারপরও গরিবসী করছে। কেন গরিবসী করছে? 2.5 ঘন্টা বিক্ষোভ শেষে সামনের সড়ক ছেড়ে নগর ভবনের লবিতে অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য দেন বক্তারা। বলেন, সরকার যদি এবারও শপথ পড়াতে গড়িমসি করে তাহলে আর অপেক্ষা করবেন না তারা, নিজেরাই মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবেন। আমরা আমাদের যে মেয়র তাকে শপথ বাক্য পাঠ করিয়ে অনেক বিলম্বে তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হোক। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিগত আমলের এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আর এই সরকারের চরিত্র প্রায় কাছাকাছি। আন্দোলনের মাধ্যমে আমরা অকার্য করে দেব এবং আগামী দিনে এই সিটি কর্পোরেশনে আমরা নগরবাসীকে নিয়ে ট্যাক্স হাসনা বন্ধ করে দিতে বাধ্য হব। শনিবার সকাল 10টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে অবস্থানের ইতি টানেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব। প্রেস ক্লাব হয়ে আমরা সচিবালয় ঘুরে আবার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই স্থানে এসে আমরা আবারও কথা বলব। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে 2 উপদেষ্টার সাবেক 1 এপিএস ও 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন। তাদের বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজি সহ নানা অভিযোগ রয়েছে। এদিকে 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানবীরের বিরুদ্ধেও আসে কমিশন বাণিজ্যের অভিযোগ। এসব বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শেষে প্রকাশ্যে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় পৃথক 3টি কমিটি। এবার অভিযুক্ত 3 জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করে নোটিশ দিয়েছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের আশ্রয়ে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহ করছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট এবং অভিযোগ প্রমাণের সহায়ক ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করেছেন। এর আগে দুপুরে দুর্নীতির অভিযোগে ওঠা এসব ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানের দৃশ্যমান অগ্রগতি ও গ্রেপ্তারের দাবিতে দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। তবে চাপ প্রয়োগ না করে দুদকের প্রতি আস্থা রাখার আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক। সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ যদি কোনো অভিযোগ দাখিল করা হয় সেগুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে কোনো ব্যত্যয় হবে না। কোনো ব্যক্তি বিশেষ, কোনো প্রতিষ্ঠান এখানে বল প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে কোনো কাজ করার চেষ্টা করা এটা প্রত্যাশিত নয়। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পরিষদের সদস্য পারভিন হক শিকদার, রন হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 404 কোটি টাকা আত্মসাৎ তথা রাষ্ট্রীয় ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আসলে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা হয়নি, আটকও হয়নি কেউ। হামলায় আহত 8 জন সাভারের এনাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। পুলিশ বলছে ঘটনাটির তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। বুধবার মধ্যরাতে শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয় 8 জনকে। শুরুতে আমার মাথার পিছনে একটা আঘাত করে, তাতে আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। তো তারপর তারা এলোপাথারে আমাকে মারে। এক পর্যায়ে আমাদের 4 জনের মনে হয় অবস্থা খুবই গুরুতর। এর মধ্যে ইমন আছে শ্রমিক উইং এর এনসিপির, আর আছে আমাদের সাংবি, সাথে হৃদয়। ওদের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। 15 বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই কার্যক্রমের জন্য দায়ীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন তবেই আস্থা ফিরবে জনগণের। গণমাধ্যমের হালচাল বিষয়ক আলোচনায় বক্তারা বলেন এখনও মগজে ফ্যাসিবাদের চর্চা ও উস্কানিমূলক সংবাদের কারণে গণমাধ্যমের কার্যক্রম নিয়ে শঙ্কা রয়েই গেছে। 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাইয়ের ব্যানারে প্রেস ক্লাবে এমন আয়োজন। যারা জুলাই স্পিরিটকে ধারণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। তেল দেয়া, তাদের গুণগান করা, তাদের তোষামোদি করা ছিল গণমাধ্যমের কাজ। এ সময় পিআইবির মহাপরিচালক বলেন দীর্ঘদিন ধরে মিডিয়া ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো এখনো সক্রিয়। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা অস্থিরতায় ফেলতে একটি গোষ্ঠী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? আপনার ভীতি তো ভেজালে আছে। বাংলাদেশে কোনো নরম পন্থা কাজ করছে না। ফ্যাসিবাদী পন্থায় ফ্যাসিবাদী সরকার যেভাবে আন্দোলনকে ট্রিট করতো সেভাবে ট্রিট না করলে কেউ কথা শুনছেন, বুঝতেও চাচ্ছে না। তার মানে আমরাও একই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছি। ফ্যাসিবাদ তো একটা মানসিকতা, এটা তো অমুক ব্যক্তি তমুক ব্যক্তি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন 15 বছরে মানুষের অধিকার হরণ করেছে সাংবাদিকতা। যারা এজন্য দায়ী তাদের ক্ষমা চাইতে হবে। সাংবাদিকতায় তৈরি করতে হবে নতুন অর্থনৈতিক কাঠামো। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এইটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে।
মানুষ যাতে আপনার উপর আবার ট্রাস্টটা ফিরে পায়। সেখানে শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতা বজায় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে গণমাধ্যমকে সোশ্যাল মিডিয়া গাইডলাইন অনুসরণের আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়া গাইড প্রত্যেকটা নিউজ পেপারে লাগবে, প্রত্যেকটা মিডিয়ার লাগবে। আপনার সাংবাদিক কি লিখছেন, আপনার সাংবাদিক যেটা লিখছেন সেটা কি আপনি কি ওন করেন কিনা, আপনার সাংবাদিক যে মতামত দিচ্ছেন সেটা কি আসলে নিউজ পেপারের মতামত কিনা। অপতথ্য মোকাবেলা ও সাংবাদিকদের পেশাগত চর্চা বৃদ্ধিতে আরও সক্রিয় হতে অনুরোধ করেন বক্তারা। নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুর সহ দেশের 3 জেলায় বজ্রাঘাতে নিহত হয়েছেন 4 জন। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদরের চর গোবিন্দপুর আর চল কুলপদ্দি এলাকায় বজ্রাঘাতে 2 জন মারা যান। নিহত কাজল মোল্লা ইট ভাটায় কাজ করার সময় ও নিহত হাফিজ মোরল ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন। জেলা জুড়ে বিকেল থেকে টানা 2 ঘন্টার ঝড় বৃষ্টিতে কয়েক স্থানে গাছ উপড়ে পড়েছে, এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকায়। এদিকে বিকেলে মেহেরপুরের গাংনীতে ধান কুড়ানোর সময় বজ্রপাতে নিহত হয়েছেন 1 নারী। কুষ্টিয়ার মিরপুরেও তামাক খেতে কাজ করার সময় বজ্রের আঘাতে 1 কলেজ শিক্ষার্থী নিহত হন। গাইবান্ধায় ঘরের চাল মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্টে চাচা ভাতিজা সহ 3 জন নিহত হয়েছেন। দুপুরে সাঘাটা উপজেলার পশ্চিম কামালের পাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন মিলন মিয়া, তার চাচা আফজাল মিয়া ও প্রতিবেশী মোশাররফ হোসেন। স্থানীয়রা জানান, মিলন মিয়ার বাড়ির ঘরের চাল মেরামতের কাজ চলছিল, হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে যান মিলন। বাঁচাতে গেলে মোশাররফ ও আফজালও বিদ্যুৎ স্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন 28 যাত্রী। বৃহস্পতিবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এই ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। নিহত আহতদের উদ্ধার কাজ চলমান। কাশিয়ানী থানার ওসি জানান, খুলনার মংলা থেকে আসা বলেশ্বর পরিবহনের চট্টগ্রামগামী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ট্রাকের ড্রাইভার সহ 3 জন ও 28 জন আহত হয়। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। গুরুতর আহত 18 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চলমান। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়ার দাবি জানিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি জানান। বলেন, পাকিস্তানের মতো দেশের কাছে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়। রাজনাথ সিং বলেন, ইসলামাবাদ দায়িত্বজ্ঞানহীনভাবে বারবার নয়াদিল্লিকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। এসব হুমকিকে পরোয়া না করেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে বলেও দাবি করেন তিনি। रोग नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं। এমন একটি দায়িত্বজ্ঞানহীন ও দুর্বৃত্ত জাতির কাছে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? আমি গোটা বিশ্বকে এই প্রশ্ন করতে চাই। আমি বিশ্বাস করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এতটাই দৃঢ় যে আমরা পাকিস্তানের হুমকিকে ভয় পাইনি। গোটা বিশ্বই দেখেছে কিভাবে তারা বারবার আমাদের পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। पूरी दुनिया ने